ভদ্রলোক ওপরে তো পড়েছেন ইউনিফর্ম, আর নিচে ওই সাদা চটি, হাওয়াই চটি, নীল পাড়ের স্ট্র্যাপ। তো এই যদি পুলিশ প্রশাসন হয়, উত্তরপাড়ার মানুষকে কিন্তু ভাবতে হবে। 8টা শিশুকে 14 দিন ধরে যখন যৌন নির্যাতন করা হয়েছে, কমপ্লেনের পর তোমরা পারোনি, বিজেপি গিয়ে 3 ঘন্টার মধ্যে কি করে পারলো? অ্যারেস্ট করানো, এফআইআর পজ করতে, সব কিছু করতে পারলাম আমরা 3 ঘন্টার মধ্যে। ক্যাপ্টেন কেন পারলো না? এ প্রশ্ন তো উঠবেই। কোথাও একটা সেটিং হচ্ছে। দেশকে ভালোবাসি তাই বিজেপিকে জয়েন করেছি, এমন নয় যে আমি বিজেপিকে জয়েন করে দেশকে ভালোবাসা শুরু করলাম। দিদিমণি বলেছিলেন যে আমি কলকাতাকে ভেনিস বানাবো, সে তো বানিয়েছেন। কলকাতা জলে ডুবে গেছে এবং পুরো বাংলায় এরকম সব জায়গাতে একটা করে ভেনিস তৈরি হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থা ভয়ানক খারাপ। বাইরের জিটি রোড ছাড়া এই ভেতরের রাস্তাগুলো অত্যন্ত খারাপ। এই উত্তরপাড়ার হসপিটালগুলো এখন রেফারেল হসপিটাল হয়ে গেছে, যার একটা ফোড়া কাটতে গেলেও কলকাতা। আরেকজন ক্যাপ্টেন, তার দলের লিডাররা বালাকোটে বা উরিতে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়া করেছে কিনা সে ডেড বডি গুনতে যাচ্ছে পাকিস্তানের। তো তারা তো আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করবেই। ভাই, টাকা নিয়েছি, দেনা তো চুকাতে হবে। তো চুকিয়েছেন, সুদীপ পেশেন্টকে ছেড়ে দিয়েছেন। মানে সুইমিং পুল আমাদের খরচা করে বাড়িতে বানাতে হবে না, এটা উন্নয়ন হয়েছে যে সুইমিং পুল আমরা ফ্রিতে পেয়ে গেছি। আমি এটা মনে করি দীপাঞ্জন দা, হ্যাঁ, শুধু দেশের সেবা করে একটা পা খুইয়ে দিয়েছি, এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি মানুষ এক্সপেক্ট করতে পারে? আপনারাই বলুন। তুমি তো একটা মহিলা, তুমি তো এই সাংবাদিকের কাজে বেরোচ্ছ, তো কতটা নিরাপদ আগে বলো। শিক্ষা বলে কিছু আছে? বাচ্চাটা যে বাড়ি থেকে বেরোচ্ছে, হ্যাঁ, পড়তে, তার মা বাবা যে পাঠাচ্ছে, কি করতে পাঠাচ্ছে তাহলে? শিক্ষা, হ্যাঁ, দিদিমণি মাস্টাররা যাতে শিক্ষাটা দেয়, শিক্ষাটা আছে? তুমি আগে বলো তো। যেখানে দিদিমণি মাস্টাররাই শিক্ষা দিতে পারছে না, নিরাপদ দিতে পারছে না, সেখানে তুমি বলো তো কোথায় একটা বাচ্চা থেকে বড় কেউ নিরাপদ নেই। না আছে শিক্ষা, না আছে চাকরি, খালি দুর্নীতিতে ভরে গেছে। 4ঠা মের পর যদি জানতে পারি যে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের এখান থেকে জিতেছে, প্রত্যেকটা ঘরে কি বলবো, আলো ফিরবে, আলো, যে বাচ্চার থেকে বড় অবধি মহিলারা নিরাপদে থাকবে। এই উত্তরপাড়াটাকে শ্মশান বানানো আরম্ভ করে দিয়েছিল সিপিএম। তার উত্তরটা ম্যাডাম মীনাক্ষীকে দিতে হবে। মমতা ব্যানার্জি নতুন একটা প্রকল্প চালু করেছেন, আমার পাড়া আমার সমাধান। এটার কিন্তু নাম হওয়া উচিত ছিল যে আপনাদের পাড়া তৃণমূলের পকেটের সমাধান। দেশ জুড়ে যেখানে ধুরন্ধরের নিয়ে এত চর্চা চলছে, সেখানে আমি রিয়েল লাইফ ধুরন্ধরের ঠিক পাশে বসে রয়েছি। অপেক্ষা রাখে না যে তিনি কে, কারণ তার পরিচয় নতুন করে দেওয়ার আর বোধহয় আমাদের কারোরই দরকার নেই। অনেক অনেক স্বাগত আপনাকে দীপাঞ্জন স্যার। স্যার, প্রথমেই যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে উত্তরপাড়ায় যেরকম ঘটনা দেখলাম, যেখানে অভয়া তিনি নিজে কর্মক্ষেত্রে সুরক্ষিত নন, এবার দেখছি যে উত্তরপাড়ায় স্কুলে গিয়ে এক শিশুও সুরক্ষিত নয়, কি বলতে চান? পশ্চিমবঙ্গের কে সুরক্ষিত বলতে পারবেন? পশ্চিমবঙ্গের মাটি সুরক্ষিত নয়, মাটি চুড়ো নয়, মাটির নিচের কয়লাও সুরক্ষিত নয়, মাটির ওপরে গরু সুরক্ষিত নয়, মানুষ সুরক্ষিত নয়। আর মায়েদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মায়েদের শেখ শাহজাহান পিঠে বানাতে ডেকে পাঠায় এবং বাংলার মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে সমাজসেবী বলে ভূষিত করেন। তো এই যখন অবস্থা, সার্বিক পরিস্থিতি, সেখানে কারা সুরক্ষিত থাকবে? উত্তরপাড়ার কোনো মহিলা, উত্তরপাড়ার আমাদের কোনো বোন, কোনো কন্যা, শিশু সন্তান কেউ সুরক্ষিত নয়। স্যার, সরাসরি আপনাকে যেতে হলো হস্তক্ষেপের জন্য, কেন না তারা অভিযোগ নিতে চাইছিল না? প্রশাসনের এই রকম দিন দৈন দশা, কি বলবেন? দেখুন, এটা একটা ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক ব্যাপার। এখানে আমার কোনো কৃতিত্বই নেই। সমস্যাটা হচ্ছে, দেখুন, আমি তো রাজনীতিতে নতুন এসেছি। আমি এতদিন কিন্তু আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে প্রশাসন চালায়। আমার সেই ধারণাটা ভুল, ভেঙে গেল। কারণ আমি সত্যি আমি খুব একটা ট্রমার মধ্যে রয়েছি। আমি দেখলাম যে অন্তত পশ্চিমবঙ্গে রাজনীতি ছাড়া কোনো কাজ সম্ভব নয়। আপনাকে ন্যায় বিচার পেতে গেলেও রাজনীতি। কারণ সেদিন পুলিশ স্টেশনে, পরশু, আমি এবং আমার একজন সহকর্মীকে নিয়ে আমরা দুজনে গেছিলাম। সেই আইসি আমাদের আধা ঘন্টা ধরে ভুল বোঝানোর চেষ্টা করলো। আমি বারবার বললাম আমি রাজনীতি করতে আসিনি, কোনো ঝান্ডা নেই, আমার সঙ্গে দলীয় কর্মী নেই, শুধুমাত্র আমরা দুজন গেছি, আমি এবং আরেকজন ভদ্রলোক, যে ভিকটিম তাদেরই প্রতিবেশী।
আধা ঘন্টা উনি আমাকে ভুলভাল বোঝাতে শুরু করলেন। যখন আমি আইনি প্রশ্ন করতে শুরু করলাম, কারণ আমি এমনিতে তো চট করে খুব সাধারণ মানুষ নই, ওই রকম ইন্সপেক্টর আইসি আমি হাজারও দেখেছি, চড়িয়ে বেড়েছি। যখন প্রশ্ন শুরু করলাম, পয়েন্টে আইনি ব্যাখ্যা চাইতে শুরু করলাম, তখন বলতে শুরু করলো আমি কি এর জবাব আপনাকে দেব, আমি এই করব সেই করব। আমি বললাম দেখুন, আপনি আমাকে বাধ্য করলেন, নাগরিক হিসাবে অধিকার আনতে পারলাম না, এবার আমি রাজনীতি করে আনবো। এবং পরের 15 মিনিটে আমি ফোন করা মাত্রই আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, মহিলা মোর্চা, পুরুষ সবাই ঝাঁপিয়ে পড়ে। যখন 300, 350, 400 লোকজন চলে আসে এবং ওই থানাটা একদম জিটি রোডের ওপরে, এমন পরিস্থিতি হয়ে যায় যে জিটি রোড অবরোধ হয়ে যাবে। তখন ওই 2-2.5 ঘন্টার মধ্যেই ওই ইন্সপেক্টর তিনি কিন্তু লেজ গুটিয়ে বাধ্য হলেন এফআইআর করতে। যে ঘটনাটা 15 দিন ধরে চলেছে, যে ঘটনার একটা কমপ্লেন 4 দিন আগে জমা হয়েছে, সেই ঘটনাটা ওই চিৎকার চেঁচামেচি করলাম, 200-300 আমাদের কর্মী সমর্থক আসলো প্রপার ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ নিয়ে, এবং ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এফআইআর হলো এবং রাত 2:30-3টের সময় সে অ্যারেস্টও হয়ে গেল চন্দননগর থেকে। তো হয় উত্তরপাড়ার পুলিশ সুপার এফিশিয়েন্ট, আর না হলে তারা তাদের দৈবিক শক্তি আছে, তারা জেনে গেল রাত 1টার সময় চন্দননগরে কোথায়। আমি যদি এটা বলি যে সেই অভিযুক্ত যে শাসক দলের পরোক্ষ বা প্রচ্ছন্ন মদতে পুলিশের প্রোটেকশানে ছিল, সেফ কাস্টাডিতে, হ্যাঁ মামলা গরম হলে ওকে তুলে এনে অ্যারেস্ট করে দেওয়া হবে, তাই হতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা হলো, পস্কো আইন লাগলো, যেটা নিয়ে কিন্তু আমি ভদ্রভাবে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে বলতে গেছিলাম। এবং আপনি আমার যে পরিচয় দিচ্ছেন, আমি সেই পরিচয়ও বলেছি যে আমি একজন এক্স অফিসার এনএসজির, এবং আপনি এটুকু সম্মান করুন। ব্যক্তিগত জিনিসে আসেনি, ছোট ছোট বাচ্চা মেয়েদের 14-15টা মেয়ে শিশু, তাদের মেন্টাল ট্রমা ভাবুন, তার বাবা মাদের ট্রমা ভাবুন। উনি কর্ণপাত করেননি। ভদ্রলোক ওপরে তো পড়েছেন ইউনিফর্ম, আর নিচে ওই সাদা চটি, হাওয়াই চটি, নীল পাড়ের স্ট্র্যাপ। তো এই যদি পুলিশ প্রশাসন হয়, উত্তরপাড়ার মানুষকে কিন্তু ভাবতে হবে। এবং আমি করে দেখিয়ে দিলাম যে আইন কিন্তু 3 ঘন্টার মধ্যে হয়েছে, এফআইআর, অ্যারেস্ট, এবং আরও 1-1.5 ঘন্টার মধ্যে অভিযুক্তর মেডিকেল করে তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। এবং আমরা ডিমান্ড করেছি 72 ঘন্টার মধ্যে আমাদের চার্জশিট চাই, নাহলে কিন্তু আমরা ঘেরাও করব। স্যার, এই প্রসঙ্গে আরও একটি ঘটনা উঠে আসছে, সেটা হচ্ছে অভয়ার মা রত্না দেবীকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, যেভাবে তার উপরে নানা রকমের কুৎসা রটানো হচ্ছে, অত্যাচার হচ্ছে, বাংলার মাটিতে, যে বাংলাকে আমরা মা বলে সম্মান করি, যার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কি বলবেন, এটা কতটা অভিপ্রত বলে মনে হয়? দেখুন, এই অভয়ার মাকে যেরমভাবে কুৎসা রটনা করা হচ্ছে, এটা কিন্তু তৃণমূল তো আছেই, যেটাকে আমরা বলি না, একটা বাংলা প্রবাদ আছে, সর্বঘটে কাঠালি কলা। যে কোনো দুর্নীতি, যে কোনো স্বৈরতান্ত্রিক অ্যাক্টিভিটিস, যে কোনো ব্যভিচারের মধ্যে ওই কাঠালি কলা একটা পাবেনি, সেটা হচ্ছে তৃণমূল। কিন্তু অভয়ার মায়ের ঘটনাটায় সবথেকে বেশি যারা ভোকাল, সেটা হচ্ছে আমাদের মহাশূন্যের অধিবাসী বিপ্লবীরা। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে এই দুটো ঘটনার কানেক্ট করছি। অভয়া তো আপনারা দেখেছিলেন, ওদের কি ক্যাপ্টেন আছে, এই যে ক্যাপ্টেন কে দেয় জানি না, ফোর্সের তো ক্যাপ্টেন নয়, সরকারি ক্যাপ্টেন নয়, ওরা নিজেরাই ক্যাপ্টেন ডিসাইড করে। আর যখন নাকি ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল, দাঁড়িয়ে এসে প্রতিরোধ করার নাকি চেষ্টা করেছিল, এবং সেই প্রতিরোধ করার ছবি দিয়ে ওরা বাজারে ঘুরে বেড়াচ্ছে। এবং একটা নাটক হলো, জনতার একটা আন্দোলন, সেই আন্দোলনটাকে অরাজনৈতিক বলে এই বামেরা নিজেরা কিনে নেওয়ার চেষ্টা করলো, এবং মমতা ব্যানার্জির কাছে গিয়ে বিক্রি হয়ে গেল। এক্স্যাক্টলি সেম জিনিস হয়েছে উত্তরপাড়ার ঘটনায়। আমি আসার আধ ঘন্টা আগে এই ক্যাপ্টেন গেছিলেন উত্তরপাড়া পুলিশ স্টেশনে, কি মিটিং করেছেন, কি ছবি তুলেছেন আমি জানি না, ঘন্টা 2 আগে গেছিলেন। এবং সেম ওখানেও নিশ্চয়ই ছবি তুলেছেন। আমি শিওর যে 2-4 দিনের মধ্যে অভয়া পার্ট 2 বলে ওই সেই ছবিগুলোর পোস্টার আসবে, এবং ক্যাপ্টেনের দলবল সেই পোস্টারগুলো বাজারে বিক্রি করবে ভোট কেনার জন্য। আমার এই ক্যাপ্টেনের জন্য খুব দয়া লাগে, বেচারা ওই বলে না দশচক্রে ভগবান ভূত,
ওই একটা ভয়ঙ্কর দলের মধ্যে ফেসে গিয়েছে। কিন্তু কারণ অভয়ার ক্ষেত্রেও তাই, এরা ন্যায় বিচার আনতে পারেনি। এখানেও উত্তরপাড়া পুলিশ স্টেশনেও তো তারা গেল, করলোটা কি? সেই তো ভারতীয় জনতা পার্টি গিয়ে, আমরা যখন গিয়ে ঘিরে ধরি, আমরা যখন সর্বোচ্চ লেভেল অবধি যাই, আমি বলেছিলাম যে আপনি যদি অ্যারেস্ট না করেন 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি বাধ্য করব বাংলার মুখ্যমন্ত্রী, মুখ্য নির্বাচন কমিশনার, কারণ এটা এখন MCC চলছে, এবং বাংলার ডিজিকে আমরা এইখানে নিয়ে আসবো, কারণ আমি রাস্তা অবরোধ করে দেবো। আমি জানি এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, ধর্না ঘেরাও এগুলো, নির্বাচন লড়তে উত্তরপাড়ায় আসিনি। আমি যদি 10-12টা ওই আমার কন্যা সন্তানের মতো 10 বছরের 8 বছরের মেয়ে, তাদের আমি সুরক্ষা দিতে না পারি, আমি রাজনীতি, আমার 1 সেকেন্ডের রাজনীতির কোনো প্রয়োজন নেই, বাট আমি এদের ন্যায় বিচার দিয়ে তারপর বেরোবো। সেটা হওয়ার পরে কিন্তু হলো, সব কিছু হলো। ক্যাপ্টেন কেন করতে পারেননি? কে উনি কি কোনো কোচ বসে আছেন কালীঘাটে, তার সঙ্গে সেটিং ডিল চলছিল? এইটা তো বাংলার মানুষ দেখছে, উত্তরপাড়ার মানুষ দেখছে। এই ক্যাপ্টেন যখন গিয়ে বলবে নারী সুরক্ষার জন্য ক্যাপ্টেন আছে, তখন উত্তরপাড়ার মানুষ প্রশ্ন করবে যে 8টা শিশুকে 14 দিন ধরে যখন যৌন নির্যাতন করা হয়েছে, কমপ্লেনের পর তোমরা পারোনি, বিজেপি গিয়ে 3 ঘন্টার মধ্যে কি করে পারলো? অ্যারেস্ট করানো, FIR পোস্ট করতে, সব কিছু করতে পারলাম আমরা 3 ঘন্টার মধ্যে, ক্যাপ্টেন কেন পারলো না? এই প্রশ্ন তো উঠবেই। কোথাও একটা সেটিং হচ্ছে আলিমুদ্দিন কালীঘাটে, উত্তরপাড়ার মানুষ দেখছে চোখের সামনে, আমি থিওরিটিক্যাল কথা বলছি না। স্যার এক্স্যাক্টলি, আর সেখানে যার কথা উল্লেখ হচ্ছে তিনি এবারে আপনার প্রতিপক্ষ, এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি এটা ব্যক্তিগতভাবে দেখি না। আমি যেটা আবার বললাম, আমি ভারতীয় জনতা পার্টির আদর্শের নিয়ে এসেছি। আমি বিজেপিতে জয়েন করেছি, দেশকে ভালোবাসি তাই বিজেপিকে জয়েন করেছি। এমন নয় যে আমি বিজেপিকে জয়েন করে দেশকে ভালোবাসা শুরু করলাম। কে কি বলছে আমার নামে, আই ডোন্ট কেয়ার। আমি আমার নিজের মাকে ভালোবাসি, সেটা আমি সার্টিফাইড কপি নিয়ে পুলিশ স্টেশনে বা লোকের কাছে যাব না, এটা আমার নিজের ভালোবাসা। ক্যাপ্টেন সে একটা দলের প্রতিনিধি, দলটা তো ও তৈরি করেনি। ও একটা এমন আদর্শকে নিয়ে বয়ে বেড়াচ্ছে, যেটাকে আমরা বিক্রম আর বেতালে দেখেছি, যে বেতাল ঘাড়ে চেপে বসেছে, আমার ঘাড়ে কিন্তু কোনো বেতাল নেই, ওনার ঘাড়ে আছে। একটা মৃত আদর্শকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আমরা বলি যে বেচারা, এখন তো ওই বামপন্থীদের আদর্শ কোথায় রয়েছে? কেরলে একটু রয়েছে, কিছুদিন পরে থাকবে না। বাকি রয়েছে JNU-তে আর ফেসবুকে। এখন ফেসবুকে ওদের অনেক বিপ্লবী রয়েছে, তাদের সাহায্য নিয়ে এই লড়াই কতটা লড়তে পারবে উনি জানেন। দুঃখ হয়, এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেন তো একটি মেয়ে, আমার মেয়ের মতো। সে একটা ভ্রান্ত রাজনীতি গিয়ে, হয়তো সে, আমি জানি না, হয়তো সে গেছিল সত্যিকারের প্রতিবাদ করতে, ওদের আলিমুদ্দিন থেকে এসে গেছে, না ভাই সেটিং হয়ে গেছে, তোমরা তৃণমূলকে ডিস্টার্ব করবে না। তৃণমূল আমাদের লোকে বলছে যে উত্তরপাড়া নাকি তৃণমূল সাংসদ বা তৃণমূল নাকি 2 হাত ভরে ফান্ড দিয়েছে, এটা ঘটনা। আমি পুরো বাংলায় বা কোথাও কোনোদিন দেখিনি তৃণমূলের যে CPM এর যা প্রচারে টাকা আসছে কোথা থেকে। তো সেই ফান্ডিং হয়েছে, তার জন্য উত্তরপাড়ার যদি 10-12টি ছোট ছোট শিশু কন্যা, তাকে আত্মাহুতি দিতে হয়, ক্যাপ্টেনের বসেরা দেবে, ক্যাপ্টেন দিতে বাধ্য হচ্ছে। আমি জানি না কোনো আড়ালে বসে চোখের জল ফেলছে কিনা, ওর জন্য আমার সহানুভূতি রয়েছে। উত্তরপাড়ার মানুষ এরকম প্রতিনিধি চায় না। স্যার সরাসরি জনসংযোগে এবং প্রচারে এই যে কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? অভূতপূর্ব বলে সেটা কম বলা হয়। এবং আপনি তো আজকে আছেন আমাদের র্যালিতে, শুরুটা কিন্তু আমি দেখছি প্রত্যেক দিন হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী র্যালি। মাঝামাঝি সময় থেকে কিন্তু এই র্যালিটা টেক ওভার করে নিচ্ছে এখানকার মানুষ, আর শেষের দিকটা আমি বুঝতে পারছি না যে কারা ভারতীয় জনতা পার্টির, কারা নয়। এটা জনগণের র্যালি হয়ে যাচ্ছে। স্যার এই এলাকায় যে সমস্যা, কোন কোন সমস্যার কথা সাধারণ মানুষ আরও বেশি করে আপনার কাছে তুলে ধরছে? দেখুন, প্রথম এই যে ইমিডিয়েট আপনি দেখুন রাস্তাঘাটের অবস্থা, এক একটা বর্ষা হচ্ছে, আর এখন গত 5 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। কালকে আমি হিন্দমোটর এরিয়া দিয়ে যখন আসছিলাম, ঢুকছিলাম, বা যে কোনো গলিতে যে কোনো জায়গায় আপনি দেখুন, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট বৃষ্টি হলে এটা ওই ভেনিস হয়ে যাচ্ছে। দিদিমণি বলেছিলেন যে আমি কলকাতাকে ভেনিস বানাবো, সে তো বানিয়েছেন, কলকাতা জলে ডুবে গেছে, এবং পুরো বাংলায় এরকম সব জায়গাতে একটা করে ভেনিস তৈরি হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থা ভয়ানক খারাপ, বাইরের GT রোড ছাড়া এই ভেতরের রাস্তাগুলো অত্যন্ত খারাপ। লোকাল ইস্যুস, আপনি
যদি মানে শুধু ওই ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে আপনি হসপিটালে যান। আমি একদিন কলকাতা যাচ্ছিলাম, উত্তরপাড়ার যে প্রবেশদ্বার সেখান থেকে নিবেদিতা সেতু অবধি 22খানা অ্যাম্বুলেন্স আমাকে 40 মিনিটে আমাকে ক্রস করে দৌড়েছে কলকাতার দিকে। কারণ এই উত্তরপাড়ার হসপিটালগুলো এখন রেফারেল হসপিটাল হয়ে গেছে, যার একটা ফোড়া কাটতে গেলেও কলকাতা। এবং এই হসপিটালে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট তৈরি করেছে, এখান থেকে কলকাতা পাঠায়, কলকাতা দালাল চক্করে পড়ে। এটা বন্ধ করতে হবে, এগুলো চলতে পারে না। আইন শৃঙ্খলা ভয়াবহ। আপনারা শুনেছেন যে রিসেন্ট যে হলো আমাদের এখানে 14-15 ছোটো ছোটো শিশুদের সঙ্গে যৌন নির্যাতন। আমাদের গিয়ে পুলিশকে ঘেরাও করতে হচ্ছে, তাদের বাড়িতে শিশু সন্তান নেই তো কি নেই। আপনি এখানে শিল্প, মানে একসময় উত্তরপাড়ার মানুষ ঘুম থেকে উঠতো ফ্যাক্টরির সাইরেনের আওয়াজে, আজকাল সব শ্মশানপুরি। হিন্দ মোটর দেখুন ধ্বংসপ্রাপ্ত। তো এটা এই উত্তরপাড়া তো হতে পারে না, এটাকে তো বদলাতে হবে, পরিবর্তন আনতেই হবে। স্যার, তৃণমূলের তরফ থেকে আপনার বিপক্ষে নানা রকমের কুৎসামূলক রটনা রটানো হচ্ছে এবং একই সঙ্গে আপনাকে চ্যালেঞ্জও জানানো হয়েছে। আপনি কিভাবে এর প্রত্যুত্তর দিতে চান? হ্যাঁ, একটা ডিবেটের আয়োজন করুন। যিনি আমাকে চ্যালেঞ্জ করছেন ওনাকে একটা ডিবেটের আয়োজন করুন, আমরা একসঙ্গে উত্তরপাড়ার মানুষ দেখুক। আমি বসছি, আমার কোনো আপত্তি নেই। তার কি ক্রেডেনশিয়াল, আমার কি ক্রেডেনশিয়াল হোক। দেখুন, ওদের কাছে জায়গা নেই তো। এখন সমস্যা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার নিজের পরিচয় নেই। আমার বাবা আবার একজন ডেজিগনেটেড সার্টিফাইড টেরোরিস্ট, যাকে এনআইএ অ্যারেস্ট করে নিয়ে গেল, তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে গলায় গলায় হাত দিয়ে। তো সে তো আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবেই। আরেকজন ক্যাপ্টেন, তার দলের লিডাররা বালাকোটে বা উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়া করেছে কিনা সে ডেড বডি গুনতে যাচ্ছে পাকিস্তানের। তো তারা তো আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করবেই। আমি এগুলোকে গায়ে মাখি না, কৃপা করি, করুণা করি। স্যার, এই রকম অবস্থায় সুদীপ্ত সেন তিনি মুক্ত হয়ে গেলেন আর কি। সারদা কাণ্ডর সব রকম দায় থেকে তাকে নাকি মুক্তি দেওয়া হয়েছে। ভোটের আগে এই ঘটনা কি উদ্দেশ্য প্রণোদিত? দেখুন, যখন সুদীপ্ত সেন গ্রেফতার হয়েছিল বা যখন অভয়াকাণ্ড হয়েছিল, দুটো সময় আর্কাইভ বেরোচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোতে, আমি বলেছিলাম যে এই অভয়াকাণ্ডের পর কি আবার একটা নো ওয়ান কিল জেসিকা হবে। সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর বলেছিলাম যে এই সুদীপ্ত সেন কিছুদিন পরে বেরিয়ে আসবেন। টাকাগুলো হজম করার জন্য সময় নিয়েছেন, এবার বেরিয়ে গেছে, এটা তো স্বাভাবিক। ওনার দলের মুখ্যপাত্র, ওই 3.5 বছর জেল খাটায় জন আছেন, তিনি তো প্রিজন ভ্যান বাজিয়ে বলতেন যে সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তো কী আশা করবেন তার রাজত্বে? ভাই, টাকা নিয়েছি, দেনা তো চুকাতে হবে। তো চুকিয়েছেন, সুদীপ্ত সেনকে ছেড়ে দিয়েছেন। স্যার, কি মনে হয় এবারে উত্তরপাড়ায় পদ্ম ফুল কতটা মাটি শক্ত করছে? মাটি শক্ত হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে। পদ্মফুল ফুটে গেছে, পূর্ণ আকারে আপনি দেখবেন প্রকাশিত হচ্ছে 4 তারিখ। দিদি, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো উত্তরপাড়ার কি কোনো উন্নয়ন হয়েছে, কি বুঝছেন? আপনার মনে হচ্ছে দেখে কোনো 5 বছরে উন্নতি, 5 বছর ছেড়ে দিন, লাস্ট কত ইয়ারে উন্নতি হয়েছে আপনার মনে হচ্ছে? কোনো উন্নতি হয়নি। সামনেই আমাদের রাস্তা আপনি দেখতেই পেয়েছেন, ওখান দিয়ে এসছেন, কত সুন্দর বন্যা হয়ে রয়েছে। মানে সুইমিং পুল আমাদের খরচা করে বাড়িতে বানাতে হবে না, এটাও উন্নয়ন হয়েছে যে সুইমিং পুল আমরা ফ্রিতে পেয়ে গেছি। কাদা জল, নোংরা জল, খুব সুন্দর, খুব আমাদের মানে মজা হচ্ছে দেখে। নিন্দনীয় ব্যাপার, খুবই লজ্জাজনক ব্যাপার। একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন নিজে ফিমেল, তারপরেও আজকে যেই নোংরা কাণ্ডটা হলো একজন ডক্টরের সাথে, নিজেরই কার্যস্থানে, নিজেরই অফিসে, নিজেরই যেখানে কাজ করছিলেন উনি অ্যাজ আ ডক্টর, ওনার নিজেও সম্মানহানি হয়েছে। কিভাবে ব্রুটালি ওনাকে মারা হয়েছে, তারপরেও তার কোনো, আমরা এখনও পর্যন্ত পেলাম না তার কোনো রেজাল্ট। কোনো খুনি কোনো আমাদের এখনও হাতের কাছে নেই। যেভাবে একটা ফলস অ্যালিগেশন দিয়ে একজনকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর মুখ্যমন্ত্রীর কথা হলো আমরা মেয়ে 8টার পর বাড়ি থেকে বেরোতে পারবো না। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, আমরা মেয়ে, তার মানে কি বিয়ে হয়ে যাও, বিয়ে করে নাও, পড়াশোনা করার দরকার নেই, বাড়ি থেকে বাড়ানোর দরকার নেই, কাজ করো বা রান্না করো, চাকরের মতন খাটো আর বাচ্চা সামলাও, আমাদের আর কোনো ক্যারিয়ার নেই, আমাদের নিজের চাওয়া পাওয়া কিছু নেই, আমরা কোথাও বাইরে যাব না, এটাই বলতে চাইছে মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের দরকার নেই না এরকম।
এরকম মুখ্যমন্ত্রীর আমার দরকার নেই। এ থেকে কি আপনার মনে হয় যে কোথাও না কোথাও উত্তরপাড়ার ভবিষ্যৎ পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশি নিরাপদ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। একটা সেলিব্রিটি মানুষ যে শুধু মুখে রং মেখে ঢং দেখিয়ে সিনেমা করতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছেন না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। 5 বছর আগেও যা অবস্থা ছিল, এখন তার থেকে আরও বেশি খারাপ অবস্থা উত্তরপাড়া বিধানসভার। যা আমাদের দাদা, আমাদের নিজের দাদা, আমি এটা মনে করি, দীপাঞ্জন দা, হ্যাঁ, শুধু দেশের সেবা করে একটা পা খুইয়ে দিয়েছে, এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি মানুষ এক্সপেক্ট করতে পারে? আপনারাই বলুন। এত বড় স্যাক্রিফাইস করেছে দেশের জন্য, তো নারী নিরাপত্তা তো খুব তুচ্ছ ব্যাপার। উনি পুরো ফ্রেম যেটা আছে না, আমাদের অবস্থা যে খারাপ হয়ে রয়েছে, ওটাকে টোটাল চেঞ্জ করতে সক্ষম। তুমি তো একটা মহিলা, তুমি তো এই সাংবাদিকের কাজে বেরোচ্ছ, তো কতটা নিরাপদ আগে বলো? শিক্ষা বলে কিছু আছে? বাচ্চাটা যে বাড়ি থেকে বেরোচ্ছে, হ্যাঁ, পড়তে, তার মা বাবা যে পাঠাচ্ছে, কি করতে পাঠাচ্ছে তাহলে? শিক্ষা, হ্যাঁ, দিদিমণি মাস্টাররা যাতে শিক্ষাটা দেয়, শিক্ষাটা আছে? তুমি আগে বলো তো। যেখানে দিদিমণি মাস্টাররাই শিক্ষা দিতে পারছে না, নিরাপদ দিতে পারছে না, সেখানে তুমি বলো তো কোথায় একটা বাচ্চা থেকে বড় কেউ নিরাপদ নেই, কেউ না। এক মানে ওই মহিলার, ওই মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, উনিই খালি নিরাপদ। একটার পর বিশ্বাস করো, একটা বাচ্চার যদি শরীর খারাপ করে, তা বাচ্চার মারা কি ডাক্তারের কাছে নিয়ে যাবে না? আগে এটা ভাবো তো। তুমিও তো সাংবাদিক, তুমিও তো বাড়ি থেকে বেরোচ্ছ, তোমারও মা রয়েছে, বাবা রয়েছে। তুমি যতক্ষণ না ঘরে ঢুকছো, তোমার মা বাবাও একটা চিন্তা করছে কখন আমার মেয়ে ঘরে ঢুকবে। যখন ঢুকবে, হ্যাঁ, তাদের নিঃশ্বাস পড়লো, হ্যাঁ, মেয়েটা আজকে বাড়িতে ঠিকঠাক এলো। কিসের উন্নয়ন বলো তো? কিসের উন্নয়ন? 15টা বছর ধরে নিজেদের উন্নয়ন করে গেছে, কোনো জনসাধারণের কোনো উন্নয়ন হয়নি। যে কে সেই, সব দিক দিয়েই 15 বছর ধরে আমরা খারাপ, সব দিক দিয়ে। না আছে শিক্ষা, না আছে চাকরি, খালি দুর্নীতিতে ভরে গেছে। হ্যাঁ, আর এখানকার যিনি বর্তমানে প্রার্থী, বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন দীপাঞ্জন বাবু, তিনি এক্স কমান্ডার, এবং একই সঙ্গে তার জনপ্রিয়তা যেরকমটাই দেখা যাচ্ছে আকাশ চুম্বন করছে আর কি। এক কথায় দেশের জন্য তিনি লড়াই করেছেন এবং আজকে মানুষের জন্য লড়াই করার জন্য তিনি রাজনীতির ময়দানে। তো তাকে নিয়ে কতটা আশাবাদী? তাকে নিয়ে 100%ও বলবো না, 1000% আশাবাদী। তিনি উত্তরপাড়ার জন্য যোগ্য। উত্তরপাড়া কেন, আমাদের উত্তরপাড়া, কন্যগড়, হিনমোটর, সবের জন্যই যোগ্য। তিনি জিতে এসে গেলে, হ্যাঁ, কিছু একটা কাজ হবে। মানে একটা কি বলবো দিদি, 4টা মেয়ের পর যদি জানতে পারি যে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের এখান থেকে জিতেছে, প্রত্যেকটা ঘরে কি বলবো, আলো ফিরবে, আলো, যে বাচ্চার থেকে বড় অবধি মহিলারা নিরাপদে থাকবে। 15 বছরে তো আমার চোখে কোনো উন্নয়ন পড়েনি। একটু বৃষ্টি হলে যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি, নবগ্রাম পঞ্চায়েতে যদি ঢুকবেন, একটা রাস্তাও মানে চলাচলের মতন থাকবে না, জল উঠে যাবে, ড্রেনের কোনো পরিষেবা নেই। এই ভোট আসবে, তাহলে আমার পাড়া আমার সমাধান করে কয়েকটা দেখবেন নবগ্রামে কয়েকটা ঢালাই করে দেওয়া আছে, সেই ঢালাইটা বৃষ্টি হলেই চলে যাবে। এটাই উন্নয়ন হচ্ছে। আজকে আমার ছেলের ওয়েস্ট বেঙ্গলে ভালো র্যাঙ্ক করে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে জলপাইগুড়ি থেকে ব্যাঙ্গালোরে ছিল, ব্যাঙ্গালোর থেকে চণ্ডীগড়ে। আমার মেয়ে হোটেল ম্যানেজমেন্ট করে আজকে ব্যাঙ্গালোরে। তো মানে পরিযায়ী শ্রমিক আমরা, মানে আজকে ডেটে যেটা আমরা বিহার ইউপিকে বলতাম, আমার বাবা দাদুরা এখানে ওই পরিযায়ী শ্রমিক হিসাবে বিহার থেকে এসেছিলেন, আমি স্বীকার করতে আমার কোনো এ নেই। কিন্তু তার বদলে আজকে আমার ছেলে মেয়েরা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো এইগুলো মানে উত্তরপাড়া, আজকে যে ম্যাডাম, আজকে টিএমসি কেন বলবো, এই উত্তরপাড়াটাকে শ্মশান বানানো আরম্ভ করে দিয়েছিল সিপিএম। তার উত্তরটা ম্যাডাম মীনাক্ষীকে দিতে হবে। ম্যাডাম মীনাক্ষী যদি আজকে পরিচালিত করা হচ্ছে কি, ম্যাডাম মীনাক্ষী নাকি বড় নেত্রী, উনি নিজের এলাকা কুলটি থেকে কবার ইলেকশনে দাঁড়িয়েছেন, বড় নেত্রী নিজের ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বড়, তাহলে ভবানীপুর থেকে যেতেন। উনি কুলটিতে 46টা বুথ পান, আপনারা মিডিয়া আছে, আপনারা সার্চ মারুন, উনি নিজের বুথে 46 বুথ পাই। আমি যদি আমার বুথে আমার ভোটে যদি না জিততে পারি, আমি বড় নেত্রী, আমি মানে মিডিয়ার বড় বানিয়ে দিয়েছে ওনাকে। তা আজকে উনি 3টে ইলেকশন ফেস করতে যাচ্ছেন, 3টেতে কিন্তু ওনার বিধানসভা এক জায়গা নেই। আজকে ডেটে যখন স্টেশন চত্বর থেকে যাবেন, আপনাকে বলছি, পুলিশ জানে না স্টেশন চত্বরে গাঁজার ঠেক, গাঁজা বিক্রি। আজকে এখান থেকে যাবেন 10টাখানা সাতার ঠেক,
কন্যগর স্টেশন থেকে এই বাজার অবধি যাবেন ওপেন 7টা ঠেক চলছে। তারা কি পুলিশ জানে না, কি এখানকার প্রশাসন জানে না? উত্তরপাড়ায় পরিবর্তন সত্যি ভীষণভাবে জরুরি। কেননা আমরা আজকে দীর্ঘদিন ধরে যেগুলো দেখে আসছি, যেভাবে অন্যায় চুরি চামারি, এক তো সিপিএমের আমলে দেখে এসেছি, আজকে এই পুকুরে একটা বডি, তো কালকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পাশের পুকুরে একটা বডি, এই দেখে বড় হয়েছি। তারপরে আশা ছিল মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে যে কিছুটা ভালো কিছু আশায়, কিন্তু এরা তার থেকেও জঘন্য পরিস্থিতি নিয়ে চলে গেছে। রাস্তাঘাট যা হচ্ছে করে সেখানেই চুরি চামারি আরম্ভ করেছে। মমতা ব্যানার্জি নতুন একটা প্রকল্প চালু করেছেন, আমার পাড়া আমার সমাধান। এটার কিন্তু নাম হওয়া উচিত ছিল যে আপনাদের পাড়া তৃণমূলের পকেটের সমাধান। কেননা রাস্তাঘাটের উন্নতির নাম করে শুধু লোক দেখানোর কাজ হচ্ছে, একটা পিচের উপর পাতলা 2 ইঞ্চি 1 ইঞ্চি লেয়ার মেরে চলে যাচ্ছে, আর পুরো টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটের মধ্যে। এইভাবেই উন্নয়ন চলছে, মানে উন্নয়ন মানুষের হয়নি, রাস্তাঘাটের হয়নি, উন্নয়ন হচ্ছে তৃণমূলের পকেটের। তৃণমূলের আমলে চাকরি তো দিনের পর দিন শেষ হতে চলেছে। এসএসসি সরকারি চাকরি যত রকম ছিল সবই প্রায় শেষ, রিক্রুটমেন্ট হচ্ছে না বলেই চলছে। সব কিছু প্যারা, ডাক্তার থেকে নিয়ে স্কুল থেকে নিয়ে সব প্যারা টিচার, প্যারা ডক্টর, সিভিক পুলিশ এইসব দিয়েই চালিয়ে নিচ্ছে, কোনো রকম রিক্রুটমেন্ট নেই। আর মমতা ব্যানার্জির কথাকে মানুষ এখন আর সিরিয়াসলি নেয় না, কেননা উনি যাই বলে সবই মিথ্যা কথা, যা উল্টো পাল্টা যা মনে আসে উনি বলে যান। তো সেই হিসেবে মমতা ব্যানার্জি যা আরম্ভ করেছেন মানুষ বুঝে গেছে। এই উত্তরপাড়া বিধানসভায় তার ফল প্লাস সারা পশ্চিমবঙ্গে তার ফল বোঝা যাবে। মমতা ব্যানার্জির হাত ধরে পরিবর্তন আসার পর মমতা ব্যানার্জি প্রথম দিকে নিরপেক্ষ হয়ে ভালো কাজ করছিল, কিন্তু পরবর্তীকালে 2-4 বছর পর মমতা ব্যানার্জিও সিপিএমের মতো আসল রং দেখানো শুরু করলো। আর শিল্প ব্যবসা বাণিজ্য বলতে পশ্চিমবাংলায় যা একটা আগেকার যে একটা ঐতিহ্য ছিল, কলকাতা শহরে একটা ঐতিহ্য ছিল, একটা পোর্ট ছিল, বন্দর ছিল, কলকাতা থেকে পুরো সমগ্র ইন্ডিয়াতে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট করা হতো সব প্রোডাক্ট, অনেক কলকারখানা ছিল। তো সেই সব কলকারখানাগুলো সিপিএমের আমলেই সব ওরা মানে ধর্ম হরতাল করে, মানে ইউনিয়নবাজি করে পুরো সব কলকারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের চোখের সামনে সব হয়েছে, সব দেখেছি আমরা। তো সব বন্ধ কলকারখানাগুলো হয়ে যাওয়ার পর টিএমসি শিল্প বলতে রাজ্যে পুরো শূন্য, জিরো। আমাদের দেশের, আমাদের রাজ্যের যত শ্রমিক আছে যারা পড়াশোনা করে সব বাইরে যাচ্ছে, পড়াশোনা করতে, চাকরি করতেও বাইরে যাচ্ছে। মানে এখানে শিক্ষা ব্যবস্থাও শূন্য, মানে কর্মসংস্থানও শূন্য। পড়াশোনা করতে সে বাইরে যাচ্ছে, আর সে জব করতেও সে বাইরে যাচ্ছে। তো এখানে তো এমন অবস্থা করে রেখেছে তৃণমূল কংগ্রেস। তো একটা কোনো শিল্প ব্যবসা বাণিজ্য আমাদের রাজ্যে র্যাঙ্ক ছিল আগে, তো এখন সে কিছু নেই, সব শূন্য হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমরা একমাত্র এখন বিজেপি সরকার আসলেই পশ্চিমবঙ্গের হাল ফেরাতে পারবে, পশ্চিমবঙ্গের হাল ধরতে পারবে।